গুড মর্নিং, ওয়েলকাম টু মুসার বইযাত্রা। আজকে একটা বই নিয়ে কথা হবে, কিন্তু বইয়ের সাথে একটা সিনেমাতে আমরা যাব ভিডিওর সেকেন্ড পার্টে। সিনেমাটা দেখার জন্য বইটা পড়া, সো আপনারা আন্দাজ করে ফেলছেন, সঠিক আন্দাজ। কিছুক্ষণ বাই হুমায়ুন আহমেদ, যেটার ভিত্তিতে তামিম নূর একটা সিনেমা বানিয়েছেন। তো গত রাতে আমি বইটা নামানোর পর ভাবছিলাম যে আজকের দিনের বেলাটা এসে পড়বো হয়তো, কিন্তু রাতের বেলা ফাইলটা ওপেন করলাম যে কি নামছে দেখার জন্য, অ্যান্ড আই ওয়াজ লস্ট। বইয়ের অর্ধেক একটানে পড়া হয়ে গেছে, কখন আমি টেরে পাই নাই। তারপরে মনে হলো ওয়াই নট, পড়েই ফেলি। এবং দিন হলো, আমার ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে, আর আমি রয়ে গেলাম আপনাদের সাথে কিছুক্ষণ উপন্যাসটা নিয়ে কথা বলার জন্য। আমরা উপন্যাসটার আলাপের পর সিনেমাটা দেখব, তারপরে আলাপ করব যে তামিম নূর কেমন বানাইতে পারলেন সিনেমাটা এই উপন্যাসের প্রেক্ষিতে। কারণ যেহেতু হুমায়ুন আহমেদ, তাকে সোর্স ম্যাটেরিয়াল করে একটা সিনেমা বানানো হচ্ছে, অ্যাডাপ্টেশন করা হচ্ছে, বিশাল চাপ। হুমায়ুন আহমেদ নিজে তার গল্প নিয়ে বানাইতেন সেটা এক কথা, মানে উনি বোধহয় ওনার কাজকে বেস্ট জাজমেন্ট দিতে পারতেন। তামিম নূর এই চ্যালেঞ্জটা নিছেন এবং দেখা যাক কেমন হ্যান্ডেল করেন। উপন্যাসে ফিরি। মজার ব্যাপার হচ্ছে, এখানে মাত্র 85 পেজের ছোট্ট একটা কাহিনী, এক রাত পুরো হয়নি, মানে রাতেই শুরু এবং ভোর হওয়ার আগেই কাহিনী গল্পটা শেষ হয়েছে। সেখানে 16টা ক্যারেক্টার আছে এবং 16টা ক্যারেক্টারকে যথেষ্ট স্ক্রিন টাইম দিয়ে উপন্যাসটা লেখা হয়েছে। অ্যান্ড এইখানে হচ্ছে মজা, 16 রকম ক্যারেক্টার, অনেক রকম পার্সোনাল স্টোরিজ আছে। তাদের এই মিথস্ক্রিয়ার মধ্যে অনেক মজার মজার কাহিনী ঘটতে থাকে। মজার না, মানে ইভেন্টস ঘটে, এবং ড্রামা তৈরি করার অনেক অপরচুনিটি তার মানে গল্পের মধ্যে আছে। কিন্তু হুমায়ুন আহমেদ ড্রামা করবেন কিনা, উনি আবার জীবন যেভাবে চলে জীবনকে তার মতোই দেখায় দেওয়া, এই অ্যাপ্রোচটাই উনি রাখছেন। এবং শেষ পর্যন্ত যেখানে গিয়ে গল্পটা শেষ হয়েছে, মনে হলো উনি গল্প থেকে বিদায় নিছেন, বা কথক বিদায় নিছে, ট্রেনটা চলে গেছে তাকে রেখে। লাইক লাইফ গোজ অন। হুমায়ুন আহমেদের গল্প যারা পড়েন আপনারা জানেন যে কেমন গল্প হয় জীবনধর্মী। তো এইখানে পরিচালকের কি পরিবর্তনগুলো আনছেন। প্রথমে আমরা কি ক্যারেক্টারগুলোকে দেখি, যে 16টা ক্যারেক্টার বললাম। এর মধ্যে চিত্রা একটা একলা মেয়ে, রওনা দিছে কোথায় কেন আমরা জানি না। তার সাথে পরিচয় হয় রশিদ নামের একজন বুইড়া ব্যক্তির, যারে প্রথমে একটু খাটাস মনে হয়। আবার আশহাব একটা ডাক্তার যে ম্যাজিক দেখায়, এবং তার মা সাজেদা বেগম এই ট্রেনে আছে। তো এই চরিত্রগুলোর মধ্যে একটা পরিচয় হয়। আবার সম্পূর্ণ ভিন্ন দুনিয়াতে বাস করতেছে একই ট্রেনে কে আবুল খায়ের খান, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী, স্ত্রীর বোন এবং বোনের হাজবেন্ড। তারা পুরো সেলুন কার ভাড়া নিছে, সাথে একটা ব্যান্ড পার্টি ওরা আনছে, ক্যামেরাম্যান ভাড়া করে আনছে, তাদেরকে সার্ভ করার জন্য ট্রেনের পুরো কর্মচারী বৃন্দ লিপ্ত আছে। আলাদা দুনিয়া, ওদের গল্পটা ওই জায়গায় ঘটতেছে। তো এইখানকার যে ক্যারেক্টারগুলো, এদের মধ্যে এইসব ছোট ছোট বিভিন্ন রকম ঘটনা ঘটে। একটা কনজারভেটিভ হাজব্যান্ড এবং তার সন্তান সম্ভব বা ওয়াইফ ট্রেনে উঠছে। এই জায়গাগুলোতে না একটা গল্প হুমায়ুন আহমেদ দেখাইছেন, প্রত্যেক চরিত্রের সাথে প্রত্যেকের একটা মিথস্ক্রিয়া আছে। তামিম নূর এটাকে আরেকটু এক্সপ্যান্ড করছেন, বিকজ 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা, এখানে একটু বাড়তি কিছু অ্যাড করতে হবে। যেমন একটা জায়গায় বলা হয়েছে, একটা সিনের মধ্যে 3টা ভার্সিটির ছেলে আড্ডা দিচ্ছে, ওদের আড্ডা দেখে অনেক ভালো লাগতেছে চিত্রার। এইটাকে তামিম নূর 3 চরিত্রটাকে খুব গুরুত্ব দিয়ে, আলাদা স্ক্রিন টাইম, আলাদা গল্প দিয়ে এইরকম কিছু পরিবর্তন আসছে আমরা ট্রেইলার দেখে বুঝতে পারতেছি। যেমন কনজারভেটিভ যে কাপল হাজবেন্ডরা ছিল এবং তার ওয়াইফ, তাদের একটা বাচ্চা এখানে দেখানো হয়েছে, যেটা আবার গল্প উপন্যাসে ছিল না। উপন্যাসের জায়গা থেকে ইট ওয়াজ ভেরি এনজয়েবল। যেটা বললাম, স্লাইস অফ লাইফের মতোই বলা হয়েছে, এবং শেষে কোনো উপসংহারে গিয়ে, কোনো পরিণতিতে গিয়ে গল্প পৌঁছায় না। মনে হয়েছে যিনি অবজারভার, যিনি কথক হুমায়ুন আহমেদ হতে পারে, তিনি ট্রেনে ছিলেন, এবং এমনভাবে ছিলেন যে কেউ দেখেই নেই ওনার ট্রেনে। উনি গল্পের যে জায়গায় শেষ, এই জায়গায় আগের কোনো একটা স্টেশনে উনি নেমে গেছে এবং ট্রেনটা চলে গেছে। চরিত্রদের পরবর্তী সেগমেন্টে লাইফে কি ঘটবে আমরা জানবো না, কিন্তু ওই একটা রাত ওদের সাথে যে শেয়ার করা হয়েছিল, ওইটাই বেশ চমৎকার কিছু মিথস্ক্রিয়ার জন্ম দিছে। নাও এখানে আসলে ওই চরিত্রদের মধ্যে কেমন ভাঙা করা হবে এইটাই মূল বিষয় না। এখানে চরিত্রদের আগের লাইফ থেকে পরের লাইফে ছোট একটা পরিবর্তন ঘটে। 16টা চরিত্রের মাঝে মাত্র 2টা চরিত্রের। সো ওইটা আপনারা সিনেমা দেখলে বা গল্প পড়লে বুঝতে পারবেন কোনটার কথা বলতেছে। এই ছাড়া ওদের সাথে
একটা রাতে পার্টিসিপেট করা ছাড়া আহামরি কোনো চেঞ্জ তাদের জীবনে ঘটে না। এবং অ্যাজ ইফ অনেকগুলা ক্যারেক্টার, অনেকগুলা ভেরিয়েবলস একটা বলে জড়ো হয়েছে, আপনি বলের মধ্যে মাথা ডুবাই এক ঝলকে একটা দৃশ্য দেখলেন এবং মাথা বের করে ওই দৃশ্য থেকে মুক্ত হয়ে গেলেন। এমন হুমায়ুন আহমেদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, এবং এইটাকে এইরকমভাবে গল্প লিখলেও যে গল্প ইন্টারেস্টিং হয় এটা বোধহয় উনি ছাড়া আর কেউ করতে পারেনি কখনো। লেটস সি, আমরা এখন দেখবো যে সিনেমাটা কেমন হলো, এই গল্পটাকে কতটা ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারছেন তামিম নূর, এবং উৎসবের পরিচালক আর একটা উৎসব লেভেলের সিনেমা আমাদের দিতে পারছেন কিনা। লেটস ওয়াচ দ্য মুভি, তারপরে আমরা কথা বলবো সিনেমার এই ভিডিওর সেকেন্ড পার্টে। বয় ও বয়, ঈদের ছবি, ফ্যামিলি ড্রামা, 100 তামিম নূরের বনলতা এক্সপ্রেস দেখে আসলাম কুমিল্লাতে। আমার শহরে হচ্ছে এটার স্ক্রিনিং হয়েছে, অ্যান্ড থ্যাঙ্কফুলি বেশি দূরে যেতে হয় নাই, ঢাকা যেতে হয় নাই ঈদের সিনেমা দেখার জন্য। অ্যান্ড ফ্যামিলি নিয়ে দেখার জন্য পারফেক্ট একটা সিনেমা। পাশাপাশি অন্য হলে অন্য সিনেমা চলতেছিল, তারপরেও বনলতা এক্সপ্রেস উপচে পড়া ভিড় দিছে। এবং ফাইনালি একটা স্যাটিসফ্যাক্টরি হুমায়ুন আহমেদের সিনেমা হয়েছে। হুমায়ুন আহমেদের সিনেমা আমি একটা জনরা হিসেবে বলতেছি, নট জাস্ট হুমায়ুন আহমেদের সোর্স ম্যাটেরিয়াল থেকে বানানো সিনেমা। আমরা হুমায়ুনের সিনেমাতে যেই ব্যাপারগুলোকে বেশি এনজয় করতাম, অবশ্যই তার মতো কেউ ডেলিভার করতে পারবে না। এই যে টপ অন টপ হিউমার, তারপর এক একটা চরিত্রের পিছনের যখন অনেকগুলো চরিত্রকে একসাথে করে তোলা হয়, এদের এদের নিজেদের কাণ্ড কারখানা বা এদের যেই মিথস্ক্রিয়া, এটাই হচ্ছে কি অনেক মজার একটা গল্প তৈরি করে। বাট প্রতিটা চরিত্রের পেছনেও একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে, তারা কেন এখন এমন, ওটার একটা ব্যাখ্যা থাকে। যেমনটা আমি শ্যামল ছায়ার উদাহরণ যদি দিই, একটা নৌকা অনেক ধরনের মানুষ, অনেক ধর্মের, অনেক স্বভাবের, এবং প্রত্যেকেরই ওই মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে জীবনটা কীভাবে পাল্টে গেছে, সেটা কীভাবে এখনকার মানুষটাকে শেপ করছে, সে গল্পটা দেখায়। তো বনলতা এক্সপ্রেস কিছুক্ষণ উপন্যাস থেকে নির্মিত, যেইটাতে মানে উপন্যাসের কথা তো আমি বললাম ভিডিওর আগের পার্টে, একটা ট্রেনে অনেকগুলো মানুষ একসাথে হয়েছে, তাদের মধ্য দিয়ে একটা গল্প গড়ে উঠছে, এবং মূল চরিত্রগুলোর একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি সেখানে ছিল। তামিম নূর এটাকে একটু বিস্তারিত করতে গিয়ে 2 ঘন্টা 20 মিনিটের ব্যক্তিতে নিয়ে অনেকগুলা পার্শ্ব চরিত্রকেও মোটামুটি মূল চরিত্রের মতো স্ক্রিন টাইম দিয়েছেন। সে তাতে করে ওদেরও অনেকটা ব্যাকগ্রাউন্ড স্টোরি ডেভেলপ হয়েছে, এবং মোটামুটি 2.5 ঘন্টা রান টাইমের মাঝে এতগুলো চরিত্র, এগুলোকে হ্যান্ডেল করাটা খুবই ডিফিকাল্ট ছিল, বাট হি ডেলিভার্ড। এখানে যেই বড় বড় অভিনেতারা ছিলেন, 8টার মতো বড় বড় ক্যারেক্টার, বড় বড় অভিনেতা, তাদেরকে হ্যান্ডেল করা, এখানে কিন্তু আগের সিনেমার মতো উৎসবের মতো কেউ পার্শ্ব চরিত্র হয়ে যায়নি। উৎসবে যেমন জাহিদ হাসানের গল্পটা প্রধান, এখানে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম পার্শ্ব চরিত্র হিসেবে আসছেন। বনলতা এক্সপ্রেসে এই 8 জন মূল চরিত্র, প্রত্যেকের গল্পে সমান ফোকাস, এবং প্রত্যেকের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা বা পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরি এখানে বিশদে আলাপ করা হয়েছে গল্পের বিভিন্ন সময়ে, গল্পের প্রয়োজনে। এছাড়াও কিছু পার্শ্ব চরিত্রকে ভালো সময় দেওয়া হয়েছে, যেমন যেটা বলছিলাম 3টা ভার্সিটি স্টুডেন্টের কথাও সেখানে ছিল। সেই জায়গাতে এই 3 জনকে ওদের নিজস্ব একটা গল্প দেখানো হয়েছে, এই গল্পে ওদের যে উপস্থিতি সেটাকেও বেশ বড় করে তোলা হয়েছে। ওখানে ওরা জাস্ট একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য ছিল উপন্যাসটাতে, যে 3 জন মানুষ গল্প করতেছে। এখানে দেখানো হয়েছে তারা একটা অ্যাডমিশন টেস্টের জন্য রাজশাহী রওনা দিচ্ছে, এবং ট্রেনের যাত্রীদের সাথে ভালো খারাপ কী হয় না হয় সেটা ওদের অ্যাডমিশন টেস্টের টেনশনের ওপর ছাপ ফেলবে। এইটা একদিক থেকে আমাদের সাম্প্রতিক বাংলাদেশের অনেক ঘটনাবলীর দিকেও ইঙ্গিত করে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে গত বছর বা তার আগের বছরে রাজশাহীগামী একটা ট্রেনে অ্যাডমিশন স্টুডেন্টদের এরকম একটা ডিলে হয়েছিল, যেটাতে রেলের একজন কর্মকর্তার নিজস্ব হস্তক্ষেপে খুবই সিনসিয়ারলি উনি অন্য একটা বগি, অন্য একটা ইঞ্জিন এনে ট্রেনের সাথে জুড়ে দিয়ে রাজশাহীতে পৌঁছেছেন এবং পৌঁছে দিয়েছেন বাচ্চাগুলোকে, এবং পরীক্ষা যেন কিছু সময় পিছানো হয় সেটা উনি দেখছিলেন। তো এই ব্যাপারগুলোকে হোমাজ দিয়ে ঘটনাগুলোকে রাখা সিনেমাতে, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। এছাড়াও ছোটোখাটো অনেক ঘটনারই ইঙ্গিত ছিল, যেমন কবিতা লেখার জন্য একজন মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে। তো এটা আমার মনে হয় সাম্প্রতিক কবিতা সংক্রান্ত কোনো একটা ঘটনারই ইঙ্গিত।
গল্পগুলা যেমন বর্তমান সময়ের একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে, এটা বেশ চমৎকার। যদিও সিনেমার টাইম লাইনটা একটু পেছনের দিকে বা 90s সময়কার মনে হয়েছে, কিন্তু যেই চরিত্রগুলো ছিল, তাদের যে গল্পগুলো ছিল, এগুলা ঘুরে ফিরে আমাদের সময়কার মানুষের সাথে রিলেটেবল। এবং টকিং অফ রিলেটেবিলিটি, ওখানে বিভিন্ন বয়সের বিভিন্ন চরিত্র ছিল। আমার ভাগ্নে যে এডমিশন টেস্ট দিবে নেক্সট ইয়ারে, তার বয়সী চরিত্র ছিল, আমার বয়সী চরিত্র ছিল, চিত্রা হয়তো আমার বয়সী হবে। তারপর বাচ্চা একটা মেয়ে ছিল যে খুবই ভালো ভূমিকা রাখছে পুরো গল্পে। তারপরে মোশাররফ করিমের মতো 60 বয়সের একজন বাবা ছিলেন। তারপর এই যে 50 বয়স, খুবই উপর শ্রেণীর মানুষ, চঞ্চল চৌধুরী চরিত্রটা মন্ত্রী, এমন ছিলেন। দুই টেক্সট ব্র্যাকেটের 2 হাউসওয়াইফ ছিলেন, এক হচ্ছে মম আর এক হচ্ছে বাঁধন। শ্যামল মাওলা, যিনি খুবই কনজারভেটিভ, গতানুগতিক, প্যাট্রিয়ার্কাল পুরুষের চেহারা, এমন বিভিন্ন ধাঁচের বিভিন্ন রকম চরিত্র ছিল। এবং চরিত্রগুলো যতটা না বড় ছিল উপন্যাসে, তাদেরকে আরও বিস্তার করে, আরও বেশি রিলেটেবল করে তোলার কাজটা তামিম নূর করছেন সিনেমাতে। তো অ্যাবাউট স্ক্রিপ্ট, খুব দারুণ লাগছে যখন এক চরিত্র থেকে অন্য চরিত্রের কাছে ক্যামেরা যাচ্ছে বা দৃশ্য পরিবর্তন হচ্ছে, অনেকটা যে কাট করে একজনের উপন্যাসের একজনের ডায়লগের শেষের সাথে অন্যজনের ডায়লগের শুরু জুড়ে গেছে। এতে করে মনে হয়েছে কি যে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যে গল্পটা ক্যারি অন করে গেল, হাতে হাতে ডায়লগটাই পৌঁছে দিল। এছাড়াও যেই হিউমার, প্রথম অর্ধেক জুড়ে প্রচণ্ড হিউমারাস সব ডায়লগ এবং ক্যারেক্টার আমরা দেখতে পাইছি। দ্বিতীয় অর্ধেকে এদেরকেই একটা ইমোশনাল ড্রাইভে দেখতে পাইছি, কিন্তু প্রথম পার্টটা অনেক প্যাকড ছিল। আমি গতকালকে বনলতা এক্সপ্রেস দেখে এসে উৎসব দেখতে বসছি, তো এই তুলনাটা টানা এখন আসবেই আমার কথার মাঝে, যে উৎসবে এত প্যাকড ছিল না, ভালো গল্প ছিল, উৎসব ওয়াজ ভেরি গুড ওভারঅল। তার থেকেও ভালো হিউমার ডেলিভার করতে পারছে বনলতা এক্সপ্রেস। এর প্রথম অর্ধেকের যেই ডায়লগগুলা, একের পর এক ডায়লগ হচ্ছে পুরো মাথায় রাখছে আমাদেরকে, হলে যারা দর্শক ছিল। এবং শুধু যে ডায়লগের ক্যারিশমা দিয়ে হাসানো, লোক হাসানো তাই না, ক্যারেক্টারগুলার সাথে যে রিলেটেবল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকটা সিটকমের ক্ষেত্রে যেটা হয় যে সিচুয়েশনাল কমেডি, ওই চরিত্রগুলোকে চিনি বলে ওদের কথাবার্তা আমাদেরকে কমেডি রিলিজ দেয়, এইটা ডেভেলপ করে গেছিলো সিনেমার প্রথম অর্ধেকেই। তো প্রথম অর্ধেকটা মজা মজা কাটানোর পরে দ্বিতীয় অর্ধেকে যখন কাহিনী একটু সিরিয়াস হয়ে যায়, তখন ওদের সাথে আরও রিলেট করতে, এদের সাথে নিজেরাও টেনশনে পড়তে, নিজেরাও ওদের হয়ে গাইল দিতে যে তুই গু খা, কাঁচা কাঁচা কচকচ করে গু খা, এইসব জায়গায় পৌঁছে দিছে দর্শককে এই স্ক্রিপ্টটা। এবং নির্মাণের দিকে আমি বেশি কথা বলতে পারবো না। আমার কাছে ওভারঅল সিজিআই এর কাজ বেশ ভালো লাগছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড একটু গ্লিমস দেখছিলাম যে তারা ট্রেনটাকে বাইরে থেকে দেখানোর জন্য কীভাবে সিজিআই ইউজ করছিলেন। তো খুবই রিয়েল লাগছে। এবং আমার ধারণা অনেক সময় জানলার বাইরে অথবা ট্রেনের জানলার বাইরে স্ক্রিন রেখে তারা বাইরের দৃশ্যটাকে ক্রিয়েট করছিলেন। ট্রেনের ক্ষেত্রে খুবই ভালো কাজে দিছে। ট্রেনের যে ঝাঁকুনি, অবশ্যই ট্রেনটা ঝাঁকুনি খাচ্ছিল না, কিন্তু ক্যারেক্টারদের ওই একটা রিপিটেটিভ নড়া বিশ্বাস করতে বাধ্য করছে যে ট্রেনটা চলতেছে, ঝাঁকাচ্ছে। এবং বাইরের দৃশ্যটাও ওভাবেই মিলাই গেছে, মানায় গেছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে ভালো লাগছে যে স্যুটটা ইউজ করা হয়েছে, এটা সম্ভবত এলিজাবেথিয়ান স্যুট। এটা বাংলাদেশে এক পিস আছে রানী এলিজাবেথের জন্য, যেটা বানানো হয়েছিল, যেটা বলেছিলাম প্রথম অংশে যে সৈয়দপুরের রেল কারখানার ওয়ার্কশপে এটা সংরক্ষিত আছে। ওটা ভিজিট করতে আলাদা পারমিশন লাগে, সম্ভবত ওটাই ইউজ করা হয়েছে সেট হিসেবে, অথবা ওটার অনুকরণে সেট নির্মাণ করা হয়েছে দুটার একটা। কিন্তু ওই স্যুটটা দেখানো আমাদের চোখের জন্য একটা ট্রিট ছিল, কারণ এরকম রেলগাড়ির ভিতরে এরকম সেট আপ আমরা কখনো দেখি নাই। এটা যে বাংলাদেশে এক্সিস্ট করে আমরা জানতাম না, বাট ইট ডাজ অ্যান্ড উই সাউ ইট থ্রু দ্যাট সিনেমা। আর চরিত্রদেরকে স্ক্রিনে দেখতে পাওয়াটা খুবই ভালো একটা ব্যাপার ছিল। এমনকি ঠেকাই মাথাটা পর্যন্ত গল্পে যেমন ছিল ওইটাভাবে দেখানো হয়েছে। গল্পে যা কিছু ছিল কিছুই আসলে বাদ দেওয়া হয় নাই, অল্প দু একটা জিনিস ছাড়া। যেমন শ্যামল মাওলাকে মাওলানা বানানো হয় নাই, তারপর একটা জায়গাতে কিছু ডায়লগ কমানো হয়েছে, এগুলা আসলে বাকিটাতে পোষায় নেওয়ার জন্য। কিন্তু ওভারঅল গল্প থেকে বাড়ানো হয়েছে বেশি, এই বাড়ানোটা ভালো সার্ভ করছে। এবং হুমায়ুন আহমেদের সিনেমা আমরা দেখে আনন্দ যেটা পাইতাম ফ্যামিলি নিয়ে দেখার, সেটার মধ্যে আমরা যে উপাদানগুলো খুঁজতাম, যে ওভারঅল একটা কমেডি রিলিফ দিবে, জীবনের সংশ্লিষ্ট গল্প হবে, জীবনটাকে আরও বাস্তবভাবে
আমাদের সামনে তুলে ধরবে, কিন্তু সেটা আমাদেরকে নেগেটিভ ফিলিং দিবে না। আফটার অল আমরা একটা হ্যাপি এন্ডিং হোক বা না হোক, আমরা একটা রিলিফ পাবো, সিনেমা দেখে আনন্দ পাবো, সবাই মিলে দেখতে পারবো। এবং জায়গায় জায়গায় কমিক রিলিফ হুমায়ুন আহমেদ ক্রিয়েট করতেন খুবই বাস্তব ডায়লগের মধ্যে, ক্যারেক্টার ড্রিভেন ডায়লগের মধ্যে। এইটা তামিম নূর ভালোই ক্রিয়েট করতে পারছেন। সো আমরা যদি হুমায়ুন আহমেদের সিনেমাকে আলাদা একটা জনরা ধরি বাংলা সিনেমার ইতিহাসে, আমার মনে হয় তামিম নূর এটার একজন ভালো পায়োনিয়ার হতে পারেন পরবর্তীদের জন্য। অ্যান্ড পুরো টিমকে আমি ধন্যবাদ দিব এই ঈদে আমাদেরকে বনলতা এক্সপ্রেস এনে দেওয়ার জন্য। মুসার বইযাত্রায় আমরা ইউজুয়ালি বই নিয়ে আড্ডা দিই। আবার যদি আমার সাথে দেখা হতে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।